শেখ বাবুরা আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ। আচ্ছা, আমরা তো আলোচনা করলাম যে কারণটা কি কারণের জন্য হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু এই যে খোঁজার পরবর্তী সময় আসে যে আমরা এখান থেকে নিজেদেরকে কিভাবে প্রিভেন্ট করতে পারবো বা নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবো, সেটা সলিউশনটা তাহলে কি? আমি যদি নিজের টাকাকে নিজে সুরক্ষা না রাখতে পারি কেউ দেবে না। তো সেটা যদি মাথায় রেখে আমাদের কাছে ইনাফ গ্যাজেটস আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা সিকিউরিটিটা নিতে পারি। দেখুন, অ্যান্ড্রয়েড অ্যাপ হোক, আইওএস অ্যাপ হোক, আপনার কাছে অ্যাপস আছে যেগুলো কিন্তু স্কিমার ডিটেক্ট করে, বাট অ্যাপসও এখানে প্রবলেম হতে পারে। অ্যাপ কীভাবে ফাংশন করে বা সেই ওখানে ডেটা রাখছে সেই জায়গা থেকে নর্মাল আপনি যদি স্কিমার ডিটেক্ট করতে চান, আপনার যদি মোবাইল ফোন আছে আপনি ব্লুটুথটা অন করবেন, ব্লুটুথটা অন করে নিয়ে স্কিমিং যদি কোনো জায়গায় স্কিমার ডিভাইসেস লাগানো থাকে, এটিএম এর ভিতরে কি করতে হবে, এটিএম এর ভিতরে কি করতে হবে, ব্লুটুথ অন করে নিয়ে আপনি যদি ঢুকলে আপনি যদি স্ক্যান করেন আপনি দেখবেন ব্লুটুথের ডিভাইসেস কি আছে ওখানে। আচ্ছা, ফোনে ব্লুটুথ অন করে স্ক্যান করলাম, এটিএম এর ভিতরে, হ্যাঁ, এবারে দেখবেন নিশ্চয়ই কোনো মানুষের বা কোনো ব্যক্তির এরকম ব্লুটুথ ডিভাইসের নাম থাকবে না যেটা 011xxx111। এইটা একটা সিগন্যাল এমিট করছে স্কিমিং ডিভাইসটা। এটা কিভাবে হচ্ছে? দেখুন, যে এটিএমে আপনার কার্ড সোয়াপ হয় সেই এটিএমে কিন্তু স্কিমার বসানোর জায়গা আছে। তার মানে হচ্ছে স্কিমার হচ্ছে একটা ডিভাইস যেটা কিন্তু কার্ডের আপনার যা ম্যাগনেটিক স্ট্রিপে থাকে সেই ডেটাটাকে তুলে নেওয়ার মতো ক্ষমতা রাখে এবং সেটা রেকর্ড করে রাখে। এইটা খুব হুবহু ওর ওপরে কিন্তু খাপে খাপ বসে যাবে। এই জন্য কিন্তু যতবারই কার্ড ট্রানজ্যাকশানস হয় সেখান থেকে কিন্তু ডেটাটা তুলে নেওয়া হয় এবং যেখানে কিপ্যাড তার উপরে ক্যামেরা লাগানো থাকে। এটা বহু বছর ধরে হয়ে আসছে এবং আগেও হয়েছে। অনেক এটিএম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এই যে ঘটনাটা দেখালেন সেখানে কিন্তু এটিএমটাকে এখানে আটকে যাচ্ছে, মানে এটা কিন্তু সোয়াপের জায়গা নেই, এটা কিন্তু পাঞ্চ ইন করে নিয়ে তারপরে ট্রানজ্যাকশনটা করেন এবং টাকাটা বেরিয়ে আসে, তারপরে কার্ডটা ঢুকে যাচ্ছে, কার্ডটা ঢুকে থাকে, তারপরে আপনি ট্রানজ্যাকশনটা করে নিয়ে আপনি কিন্তু বেরিয়ে আসেন কার্ডটা নিয়ে, কার্ডটা হোল্ডটা ছেড়ে দেয়, মানে মেশিনের একেবারে ভেতরে চলে যায় না, কার্ডটা ওখানেই থাকে। এবারে কি হচ্ছে, এইখানে আইদার কিছু ম্যাল ফাংশনিং ওই মেশিনের মধ্যে করছে যে ওইখানে আছে ফিজিক্যালি প্রেজেন্ট, আর না হলে ওর উপরে কোনো ডিভাইস লাগানো আছে যেখানে কার্ডটা যখন ছেড়ে দিচ্ছে সেখান থেকে বেরিয়ে আসছে না বা নিয়ে, মানে এটা কি বাইরে থেকে ম্যানুয়ালি কেউ গিয়ে করে দিচ্ছে? দেখুন, ম্যানুয়ালি এখানে উপরে যেমন স্কিমার একটা ডিভাইস উপরে অ্যাটাচ করা যায়, এখানে কিন্তু কার্ড ব্লকিং এর জন্য এরকম ডিভাইস থাকে যেটা কিন্তু কার্ডটা বেরিয়ে আসার সময় পাঞ্চিনের জায়গাটাকে প্রবলেম করে দেয়। এটা কিন্তু বাইরে থেকে অ্যাটাচ করা, কারণ অ্যাক্সেস না থাকলে ওটা কিন্তু এটিএম কে ম্যানিপুলেশন করাটা এত সোজা না। ওখানে রয়ে যাচ্ছে, আপনার ক্যামেরার অ্যাক্সেসটা কিন্তু যে কোনো সময় নিতে পারে, আপনি আগের থেকে পারমিশনটা দিয়ে রেখেছেন। এইটা একটা ভালনারেবিলিটি। এখানে আমি অবশ্যই একটু আটকাবো, সেটা হচ্ছে আমার ক্যামেরার অ্যাক্সেস নিতে পারে মানে কি, ধরা যাক আমার ফোন আমি রেখে দিচ্ছি, বন্ধ করে রেখে দিচ্ছি, আমি অ্যাপ্লিকেশন চালাচ্ছি না, কিংবা আমি ফোনে আমি আমার ফেসবুক রাখছি বা অন্য কিছু সার্চ করছি, অ্যাপ কিন্তু আমি খুলি না, তখনও কি অ্যাক্সেস করতে পারবে। এটাকে বলা হয় ব্রাউজার ইনজেকশন। আচ্ছা, আপনি দেখুন যদি ভালো করে সার্চ করেন 40,000 users of Apple মানে Mac iOS applications এটা কিন্তু কম্প্রোমাইজ হয়েছে। মানে কম্প্রোমাইজ ইন দ্য সেন্স কি ভালনারেবল আছে জুমের অ্যাপ্লিকেশনের জন্য। iOS কিন্তু অ্যাপল কিন্তু রাতারাতি একটা প্যাচ পাঠিয়ে দেয় যাতে ওর iOS ভার্সনগুলোতে এরকম সার্ভার হোস্ট না থাকে। ঠিক আছে, তো এইটার জন্য কি হচ্ছে প্রবলেমটা, আমরা যখন কোন জিনিস ব্রাউজার প্রবলেমটি হচ্ছে ব্রাউজারটা ভালনারেবল থাকছে। আমি যদি উইন্ডোজ ইউজ করি, আমি ম্যাক ইউজ করি বা আমি অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করি, আমার ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম কিংবা মজিলা কিংবা XYZ যেটাই হোক, সেখানে আমি কিন্তু পারমিশন দিচ্ছি যে আমার ক্যামেরাটা যেন অন হয়। এবং এই ক্যামেরাটা কেন অন হয় পারমিশন দিচ্ছি, যে অর্গানাইজার যে হোস্ট সে চাইছে 100 জনের মতো লোককে আমি যেন দেখতে পাই এবং সেইটা মিটিংটা সেট করার সময় অ্যাপ্লিকেশনটা পারমিশন দিচ্ছে যে তুমি কিন্তু যখনই রিকোয়েস্টটা পাঠাবে তুমি ক্যামেরার অ্যাক্সেসটা নেবে। এই ক্যামেরার অ্যাক্সেসটা নেওয়ার জন্য কি হচ্ছে, যেটা ডাউনলোড হচ্ছে মেশিনের মধ্যে লোকাল সার্ভার ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু ক্যামেরার অ্যাক্সেসটা রয়ে যাচ্ছে এবং আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু সহজভাবে বলতে চাইছি অভিষেক, ধরা যাক এটা আমার ফোন, আমি জুম অ্যাক্সেস করেছি, ঠিক আছে, আপনি আমাকে হ্যাক করার চেষ্টা করছেন, আমি ফোনটা রেখে দিলাম, আমার বাড়িতে আছে, আমি বাড়িতে চুল আঁচড়াচ্ছি কি কানে চুল কাটছি সেটা যে কেউ আপনি ইচ্ছা হলে দেখতেই পারে। হ্যাঁ, যদি জুম চায় সে দেখতে পারে। আচ্ছা, আমি চাই না, মানে এটা কিন্তু হ্যাকারের ব্যাপার না। জুমের গাইডলাইন্স অ্যাকর্ডিং টু সার্চ, সেটা আরো বিভাগ বাবু আরো ভালো করে বলতে পারবেন, অ্যাকর্ডিং টু সার্চ যে গাইডলাইন্স দিয়েছে জুম কিন্তু বাকিরা সবাই ইউজ করতে পারে। জুম গভর্নমেন্ট এজেন্সিজ যারা আছে, যারা সিকিউরিটি নিয়ে ডিল করছে বা কমিউনিকেশন যেগুলো কিন্তু হাই লেভেল সিকিউরিটি, আমি একটা কোম্পানি থেকে আমি যখন কমিউনিকেশন করছি, যেখানে আমি মার্কেটিং রিলেটেড হোক বা প্রাইভেসি রিলেটেড হোক আলোচনাটা করছি, সেখানে আমি জুম ইউজ করবো না, এটা প্রিভেন্টিভ মেজার্স। কিন্তু খানিকগুলো জিনিস জুমের মেইন প্রবলেমটা কি, ও এত যেটা বিভাগটা বললাম, সিকিউরিটি কামস অ্যাট এ কস্ট অফ কনভিনিয়েন্স। মানে আমার কনভিনিয়েন্স এটা আমি এত ভালোভাবে ইজিলি ইউজ করতে পারছি, সেটা অনেকটা হ্যাম্পার হবে।
জুম যেটা করেছে, জুম ওয়েটিং রুম কনসেপ্টটা আগের থেকে এনাবেল করে রাখেনি। আমাকে সেটিংসে ঢুকে ওয়েটিং রুমটাকে অন করতে হবে, আমাকে সেটিংসে ঢুকে আমাকে একটা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড সেট করতে হবে, মিটিং এর পাসওয়ার্ডটা, এবং সেই মিটিং এর পাসওয়ার্ডটা আমাকে যারা অ্যাটেন্ড করবে তাদেরকে দিতে হবে। আমার কিন্তু অ্যাপ্লিকেশনটাতে যখন সবাই চলে এসছে, মিটিংটা অর্গানাইজ হচ্ছে, তখন কিন্তু আমাকে অ্যাপ্লিকেশনটা লক করতে হবে। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অর্গানাইজার, বাট দেয়ার শুড বি আ রেসপন্সিবিলিটি ফর দ্য কোম্পানি এন্ড জুম যে এইগুলো আগের থেকে এনাবেল করে রাখতো, তাহলে এই সিকিউরিটি হ্যাজার্ডগুলো আসতো। আচ্ছা, এরকম অনেক গ্রুপ আছে যেখানে কিনা এরকম প্রতারণা হয় বা সচরাচর হয়ে থাকে, কিন্তু সেবি থেকে গাইডলাইন্স আছে যে এরকম কোন রকম প্রতারণার যদি এরকম মেসেজ থাকে বা কিছু থাকে সেখানে ইনভেস্ট না করা উচিত। ইনভেস্টগুলো করা একদমই উচিত নয়, এবং পার্টিকুলারলি দেখা উচিত যে কোথায় আমি ইনভেস্ট করছি এবং আমি ইনভেস্ট করার আগে প্রপার ডকুমেন্টেশন হচ্ছে কিনা, কারণ ডকুমেন্টেশন যদি না থাকে আপনার টাকাটা কি আপনি শহর জুড়ে ছড়াচ্ছে প্রতারণার জাল। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সক্রিয় জালিয়াতির চক্র। তো আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন নিয়ন্ত্রণ করতে পারছে। অনেক রকম ভাবে হ্যাক করা যায়। আমি একটা সিম্পল, যদি আমি তোমাকে একটা মেসেজ পাঠাই, ঠিক আছে, হ্যাপি বার্থডে উইশ করে, অভিষেক মিত্রর নাম্বার থেকে আমার কাছে একটি মেসেজ এসছে, আমি এই লিংকে ক্লিক করি, ইতিমধ্যেই দেখাচ্ছে ক্যাম ফাইল রিসিভ। আমি কিন্তু ক্যামেরা কোনো রকম ভাবেই খুলিনি। আমি যখন ফ্রন্ট ক্যামেরাটা অ্যাক্সেসটা বন্ধ করলাম, আমি এই কমান্ডে দেখতে পাচ্ছি এতগুলো ফাইল, এতগুলো ক্যামেরার শট নেওয়া হয়েছে, যেহেতু আমি কন্টিনিউ করছিলাম। এটা দেখো, এটা হয়তো তোমার ছবিটা, যেটা আমি এটাকে ওপেন করেছি। ঘুণাক্ষরেও টের পাবেন না, ফোন পাশে পড়ে রয়েছে, অথচ বহু দূরে থাকা হ্যাকারের ইচ্ছায় আপনার ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন অন হয়ে যাবে। আপনি কি করছেন? স্মার্টফোন কিন্তু ইতিমধ্যেই একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে প্রতারকদের কাছে। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমি একটা সাজেশন দিতে পারবো, অ্যাওয়ারনেসটা তো অনেক কোম্পানিরাও করছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তার মধ্যে আমরাও আছি যারা করি এই অ্যাওয়ারনেসগুলো, কিন্তু সবসময় তো অ্যাওয়ারনেস করে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়, বা প্রত্যেকটা সময় যে কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে সেই ইনসিডেন্টের যে অ্যাওয়ারনেসটা তার কাছে আছে সেটাও সম্ভব নয়। খানিকগুলো বেসিক প্রিলিমিনারি জিনিস, ওটিপি আমি দেব না। কেউ যদি বলে আমি ব্যাংকের থেকে ফোন করছি, আমি কেওয়াইসি ডিটেলস চাই, আপনার স্যালারি অ্যাকাউন্ট হোক, যাই হয়ে যাক, আমি দেব না। যদি আমার ভয় লাগে, আমি সঙ্গে সঙ্গে সেই মোবাইল ফোন, যে মোবাইল ফোনে আমার ওটিপি আসে বা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই সিমটা সেই স্মার্টফোনে ঢোকানো আছে, আমি সেই স্মার্টফোনটাকে ইন্টারনেট থেকে আলাদা করে দেবো। আমি সেই মোমেন্টে অন্তপক্ষে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি কিছু করব না। যখনই আমার কাছে এরকম কল আসবে, আমি কিন্তু ইন্টারনেটটা অফ করে দেবো। বেস্ট প্র্যাকটিস এটাই যে ইন্টারনেট অফ, আমরা একটা যখন সিনিয়র সিটিজেনের কথা বলছি বা মানে মিড এজের সিটিজেনের কথা বলছি, তারা আমি এক্সপেক্ট করছি তারা হয়তো হোয়াটসঅ্যাপে অতটা কাজের ডিটেলস আসে না, রাইট? তো আমি হোয়াটসঅ্যাপটা কিছুক্ষণ না দেখলেও কিন্তু আমার চলে যাবে। তো ইটস বেটার প্র্যাকটিস যে আমি সবসময় ইন্টারনেটটা অন রাখবো না, কারণ ইন্টারনেটটা অন রাখা মানে হচ্ছে তুমি কিন্তু কানেকশনটা এস্টাবলিশ করে দিচ্ছ বিটুইন দ্য হ্যাকার অ্যান্ড ইয়োর ফোন, অ্যান্ড ইয়োর ফোন ইজ বেসিক্যালি ওটা কানেক্টেড আছে টু অল দ্য গুগল পে আইডি, মানে ইউপিআই আইডিস হোক বা বিভিন্ন ব্যাংকের সঙ্গে। তো যখনই এরকম কোনো কল আসছে বা ওটিপি আসছে, আমি যদি এটা করি, আমার মনে হয় 80 to 90% আমি সেফ থাকবো। বাট অবভিয়াসলি এটাও যে 100% সিকিউর তা নয়। আজকে এই ইন্টারভিউটা শুনে নিই, কালকে হয়তো আরেকজন ক্রিমিনাল অন্যভাবে চেষ্টা করবে। কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সাইবার ক্রাইম নিয়ে মানুষকে সচেতন করার কাজ চলছে। কিভাবে সম্ভব সাইবার অপরাধ রোখা? রাজ্যগুলির মধ্যে পুলিশি যোগাযোগ বাড়ানোর দিকেই জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। ভূমিকা হওয়া উচিত এখান থেকে ট্র্যাক করার যে কোথায় কোথায় এরকম টাইপের অ্যাক্টিভিটিগুলো চলে। ওনাদের কাছে ইনফরমেশন নেই তা নয়, কিন্তু ইন্টার স্টেট কোলাবোরেশনটা অনেকটাই বেশি বাড়া উচিত। আস্তে আস্তে বেড়েওছে, আগের তুলনা থেকে অনেকটাই বেশি বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, এই যে হানি ট্র্যাপগুলো যখন করা হচ্ছে না, হানি ট্র্যাপ দুটো ভাবে করা হয় যদি এক্সপ্লেন করা। একটা হচ্ছে আপনাকে সোশ্যাল প্রোফাইলিং করে নিয়ে আপনাকে ট্র্যাক করা, আরেকটা হচ্ছে যারা মানুষেরা খুঁজছে ওভার দ্য ইন্টারনেট যে আমি চ্যাট করতে চাই কারোর সঙ্গে, ঠিক আছে, বা এসকর্ট সার্ভিসেস, দিস অল থিংস, ওরা কিন্তু গিয়ে নিয়ে এইখানে ল্যান্ড করছে। যখন হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হচ্ছে, ওয়ান্স দে আর ইনটু এ ভিডিও কল, ওদেরকে একটা নিউড ইমেজের সঙ্গে ইন্টারাকশন করিয়ে নিয়ে ওর ভিডিওটা তুলে নিয়ে তারপর ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তো এই জায়গাতে কিন্তু আমরা ওখানে যদি লিস্টিংগুলো করি, যে দেখি যে কোন কোন ওয়েবসাইটে এরকম টাইপের জিনিসগুলো আছে, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আলটিমেটলি ট্র্যাক কার কাছে করা হচ্ছে, সেটা কিন্তু পসিবল। এটা কিন্তু 100% পসিবল নয়, সেটা নয়। ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্যান বি ব্রোকেন। অবভিয়াসলি ভিপিএন ইউজ হচ্ছে, অনেক কিছু ইউজ হয়, কিন্তু তার মানে এটা নয় যে একদমই ধরা পড়বে না। আর বিস্তারিত তথ্য আপনার রেজিস্টার্ড যে মোবাইল নম্বর তা সেখানে পৌঁছে যাবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে ক্যামেরাগুলো, ট্রাফিক ক্যামেরাগুলো যেটা কলকাতা পুলিশ ইউজ করতে চলেছে, সেগুলো বেসিক্যালি কিন্তু একটা ক্যামেরা যার পেছনে কিন্তু সফটওয়্যারটা আছে এবং সেটা ডেটাবেসে যেখানে স্টোর আছে, সেখান থেকে ফেশিয়াল রেকগনিশন এবং মোশন ডিটেকশন, কত স্পিডে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কেউ বাইক চালাচ্ছে সেখানে তারা হেলমেট পরে আছে কিনা, মা ফ্লাইওভারে যদি আপনি ওভার স্পিড করে থাকেন বা যখন এয়ারপোর্টে ভিআইপি রোডে যদি ওভার স্পিড করে থাকেন, আপনার কাছে অটোমেটিক্যালি একটা মেসেজ আসবে আপনার গাড়ির নাম্বার দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, এবং আপনার কাছে আসবে যে আপনি অনলাইনে সেই ফাইনটা ফিল করতে পারেন। সেই अभिषेक, किस तरह से ये संभावनाएं हैं और ये संभव है कि एक गैजेट के जरिए, एक पेगासस के जरिए किसी का भी फ़ोन और उसमें सब चीज़ें हासिल कर दी जा सकती हैं, उसके बारे में जानकारी तफसील से बताएं। देखिए, पेगासस इज़ ए वेपनाइज्ड सॉफ्टवेयर और एन एप्लीकेशन जिसको हम लोग टेक्निकल टर्म्स में रैट बोलते हैं, रिमोट एक्सेस ट्रोजन। ये किसी मोबाइल में अगर आप इन्फेक्ट करना चाहते हैं तो वो किसी का मोहताज नहीं है कि कोई जाके उसको क्लिक करे तभी वो इंस्टॉल हो। इसका रेंज 80 to 20 किलोमीटर के अंदर में अगर उसका मोबाइल नंबर पता है और वो इंटरनेट से कनेक्टेड है, वो नंबर है, जो हैंडसेट है वो इंटरनेट से कनेक्टेड है, तो वो सर्वेलेंस के तहत वो सर्वेलेंस कर सकते हैं। वहाँ पे किनका कॉल लॉग क्या है, एसएमएस क्या है, कैमरा टैप करना, फ्रंट कैमरा, बैक कैमरा एक्सेस लेना, सब कुछ। इवन यू कैन डिलीट, आप डिलीट कर सकते हैं एसएमएस को, आप रिसीव भी कर सकते हैं, सेंड भी कर सकते हैं। पूरा रिमोटली आपका पूरा जो डिवाइस है, वो जो आपका मोबाइल है, वो रिमोटली एक्सेस हो जाएगा जो आपको सर्वेलेंस कर रहा है। अगर ये सोचिए, अगर इंडिविजुअल अगर हम लोग सोचते हैं कि हम लोग कैसे इसको प्रिवेंट कर पाए, देखिए अगर आप पेगासस के सर्वेलेंस के अंदर आ गए, आपको पता ही नहीं चलेगा कि आप पेगासस के सर्वेलेंस के अंदर हैं या नहीं है, राइट। तो अगर आप एक नॉर्मल प्रैक्टिसेस यही है कि हम लोग अननोन लिंक में क्लिक नहीं करते हैं, ये बहुत बार हम लोग देखे हैं, हम लोग सुने हैं, अभी तक हम लोग को सबको पता चल गया कि ये हम लोग नहीं कर सकते। लेकिन अगर पेगासस ये इंफ्रास्ट्रक्चर में, ऐसा इंफ्रास्ट्रक्चर जो वेपनाइज सिस्टम में अगर सेल हो रहा है, ये सेल सिर्फ इसी को गवर्नमेंट एजेंसीज को ही हो सकता है, या कोई जो इतना लाइक एक 10 पर्सन को अगर मॉनिटर करना है या सर्वेलेंस करना है, ह्यूज कॉस्ट, जैसे कि 3.8 बिलियन यूरोस का स्पेंडिंग होता है, जो ये एक कॉमन पर्सन या एक सिंगल कंपनी का लाइक इन्वेस्टमेंट नहीं हो सकता है। तो ये गवर्नमेंट ऑब्वियसली अपना इंफ्रास्ट्रक्चर को सिक्योर करने के लिए ये यूज करते हैं। इसमें आप में कितनी सच्चाई है? कैसे पता लग सकता है कि पेगासस ने ये किया है, सरकार ने करवाया है? इसकी जानकारी कैसे, इसको किस तरह से तथ्यों के आधार पर साबित किया जा सकता है कि उन्होंने किया है कि नहीं? देखिए, अगर हम लोग ये पेगासस को एज ए वेपन मानते हैं या वेपन है ही है, तो ये वेपन एक एनएसओ ने डिप्लॉय किया है, या एनएसओ ने इसको लाइक सेल किया है टू द गवर्नमेंट। जब भी कोई एनएसओ किसी के साथ सेल करता है, दे साइन एन एनडीए, नॉन डिस्क्लोजर एग्रीमेंट, जिसमें ये लिखा हुआ रहता है कि ये क्लाइंट का डिटेल्स ये किसी को मीडिया में नहीं बोलेंगे। अगर एनएसओ के अंदर कोई इनसाइडर है जो बाहर में ये डेटा लीक करे और ये तथ्य दे कि ये यहाँ पे जाके ये गवर्नमेंट्स ने खरीदा है, तभी आपको पता चलेगा। अभी आप यहाँ पे बैठ के कोई अगर इंडिविजुअल, अगर मैं बोलूँ या आप बोले कि मैं पेगासस के द्वारा मॉनिटर किया हुआ हूँ, ये आप बोल नहीं सकते, या आप यहाँ पे तथ्य नहीं देके प्रमाण भी नहीं कर पाएंगे। হচ্ছে অভিনব কায়দায় প্রতারণা। সাইবার বিশেষজ্ঞরা বলছেন মেসেজ অ্যাটাক পদ্ধতিতে প্রতারণা করা হয়েছে। এটা বেসিক্যালি হ্যাক করার জন্য একটা পদ্ধতি, যাতে কিনা আপনার কাছে কন্টিনিউয়াসলি এরকম ভাবে এসএমএস আসতে থাকবে। ঠিক আছে, দেখুন আমার কাছে আসছে, আমি আমার ফোনটাকে অ্যাটাক করছি। এবারে কি হচ্ছে, আমি কিন্তু বুঝতে পারবো না এতগুলো নাম্বার থেকে কল, এসএমএস যখন তখন চলতে আসতে থাকবে, রাইট। এটা মেসেজ বম্বিং বলা হয়। এবার এটা কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে কিছু রিলেটেড নেই। এবার আপনার কাছে কিন্তু এটা প্যানিক সিচুয়েশন, মানে আপনি যে অরিজিনালি হ্যাকিং যে হচ্ছে, আপনি এটা কনফিউজ হয়ে যাবেন, রাইট। আপনি এই কনফিউজের মধ্যে কিন্তু আমি কিন্তু অরিজিনাল জিনিসটা কিন্তু আপনাকে অলরেডি একটা মেসেজ পাঠিয়েছি। কি বলা যায় যে মাইন্ড ডাইভার্ট করার জন্য माइंड ड्राइव का इस्तेमाल दस्तावेजों को स्कैन करने के लिए किया जा सकता है। इन सभी चीनी ऐप को सुरक्षा के लिए खतरा बताते हुए बैन किया गया। अकॉर्डिंग टू द चाइनीज गवर्नमेंट लॉ, पूरा डेटा अगर चाइनीज मतलब कम्युनिस्ट पार्टी अगर चाहे तो दे कैन सी एनी डेटा विच इज ओरिजिनेटिंग इन चाइनीज, चाइनीज कंपनीज आर टेकिंग।
আপনি দেখুন প্রথমত অ্যাপের থ্রু দিয়ে হচ্ছে কিনা, অ্যাপে যান, যদি সেই জিনিসটা কিনতেই হয় আপনি অ্যাপে গিয়ে কিনুন। এখন আরও যেটা বাড়ছে সেটা হচ্ছে মাস্ক বিক্রি করার জায়গায়, আর হচ্ছে স্যানিটাইজার। এইগুলো যত বড় কোম্পানিজ হোক, যেমন বিগ বাস্কেট থেকে শুরু করে ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট, যাই হোক, এইখান থেকে এই সেম ফেক ওয়েবসাইটগুলো বানিয়ে নিয়ে, পেজগুলো বানিয়ে নিয়ে পাঠানো হচ্ছে। সেখানে আপনি অবশ্যই এখন প্যানিক সিচুয়েশন, সবাই কিনতে চাইবে, স্টক করতে চাইবে, অনেক রকম ডিসকাউন্টের অফারের মধ্যে সবাই পেমেন্টটা করে দিচ্ছে। তারপরে যখন যারা ফোন করছে অথরাইজড ফ্লিপকার্টকে বা অ্যামাজনকে, তখন ওরা গিয়ে নিয়ে আর কিছু পাচ্ছে না। গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে যেখানে কিনা সাইবার ক্রাইম রিপোর্ট করা যায়। সেই সাইবার ক্রাইমের জায়গাটায় আপনি যদি রিপোর্ট করে রাখেন, এটা একটা প্রিভেন্টিভ মেজার্স। কিন্তু তার আগে দেখতে হবে আপনি ভালো করে দেখুন যে ইউআরএলটা কী আছে। ফ্লিপকার্টের KAART স্পেলিং মিস্টেক, এই জিনিসগুলো সিম্পল জিনিস। আপনি যদি বুঝতে নাও পারেন, আপনি গোটা ইউআরএলটাকে কপি করে নিয়ে গুগলে ফেলুন। গুগলে গিয়ে কিন্তু বলে দেবে যে দের ইজ এ স্পেলিং মিস্টেক, তখনই আপনার ডাউট হওয়া উচিত। এবং উনি কি করছেন, এখানে কিনে একটা ডিভাইস আছে, ঠিক আছে? এই ডিভাইসটা বেসিক্যালি কমান্ডটা নিচ্ছেন ডাইরেক্টলি ওখান থেকে। দেখুন একটা RJ45 একটা পোর্ট আছে, যে পোর্টের মধ্যে কিনে উনি ইনজেক্ট করেন, যাতে কিনা যে কমিউনিকেশনটা হয় সার্ভারের সঙ্গে ওটা কিন্তু ব্লক হয়। এবং এরপরে কি হচ্ছে, উনি মেশিনটাকে ক্লোজ করে দিচ্ছেন ডাইরেক্টলি, এবং মেটাস্প্লয়েটে গিয়ে নিয়ে উনি কমান্ড দিচ্ছেন যাতে এখানে xfs.exe ফাইলটা আপলোড হয়। এবং xfs.exe ফাইলটা আপলোডের জন্য এখানে কমান্ড দিচ্ছে IP ট্যাগ পেলোড উইন্ডোজ মেটাস্প্লয়েটার, এটা অন করার জন্য এখানে আপলোড atm_xfs.exe, এবং উনি সেশনটা পেয়ে যাচ্ছে। এই যে এটা এক্সিকিউট করছে কমান্ড, এটা ব্ল্যাক কনফারেন্সেই দেখানো হচ্ছে। এইখান থেকে কি হচ্ছে, দেখুন অটোমেটিক এখানে একটা উইন্ডোজ অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। যেহেতু এটা উইন্ডোজ মেশিনে কিন্তু অনেক ভালনারেবিলিটি থাকে, তার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে আমরা চাই যে ওটাকে না ইউজ করে লিনাক্স বা ইউনিক্স বেস কিছু করা গেলে বেটার হয়, বাট অনেক সময় ফাংশনালিটি কারণে পসিবল নয়। তো দেখুন এখানে একটা অটোমেটিকলি কিন্তু কাগজ খানিকগুলো যেগুলো রাখা আছে অ্যাজ এ টাকা হিসেবে, তো এগুলো দেখুন উনি ইজিলি ক্যান ব্রিং আউট যা যা টাকা আছে সেগুলো কিন্তু ইজিলি বেরিয়েছে। এবং এটা দেখেছেন ক্রাইমটা যেটা হচ্ছে সেটা কিন্তু বেসিক্যালি যখন হয় তখন কিন্তু একটা ফেজের মধ্যে হচ্ছে 20,000 রুপিস, 15,000 রুপিস, এই একটা লটে কিন্তু অ্যামাউন্টগুলো বার করছে। এরকম নয় যে কন্টিনিউয়াসলি থ্রো করে যাচ্ছে মানিটা। ব্যাংক যেহেতু কমিউনিকেশনটা ব্লক হয়ে যাচ্ছে, ব্যাংকের সঙ্গে সার্ভারের সঙ্গে যদি কমিউনিকেট না হয় যে কত টাকা উঠলো, ধরো যখন আপনি গিয়ে আপনার এটিএম থেকে টাকাটা ওঠালেন, কোর ব্যাংকিং সিস্টেমের জন্য কি হচ্ছে, আপনার কাছে তো এটিএম এর আপনার কাছে মেসেজ চলে আসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা ডিরেক্ট হয়েছে, তার মানে কি ব্যাংকের কাছে ইনফরমেশনটা যাচ্ছে। ব্যাংক যদি সার্ভারের কাছ থেকে না জানতে পারে যে এই এটিএম থেকে টাকাগুলোই বেরিয়ে গেল, কোনো কারোর কিন্তু এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বেরোচ্ছে না, এটিএম মেশিনে যা টাকা আছে সেগুলো কিন্তু স্পিল আউট হয়ে যাচ্ছে। ওরা কি করছে, যেহেতু মেশিনেও একটা লিমিটেশন থাকে যে একটা ট্রানজাকশনের মধ্যে 15,000 20,000 এরকম করে লিমিট, 25,000 করে লিমিটেশন থাকে। যে যেরকম মেশিন আছে সেরকম করে সেশনটাকে করে ওই কমান্ডে দেওয়া আছে 15,000 টাকা আমার এই মেশিন থেকে আউট করবো, যাতে কিনা অটোমেটিক লক না হয়ে যায় মেশিন। অনেক মেশিনে আছে যেগুলো লকে, এটা স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে হিতাচি যে এটিএম মেশিনগুলো আছে সেইগুলোর প্রবলেম, কারণ ওই ভালনারেবিলিটি এখনো ওনারা প্যাচ করেননি। এটা কিন্তু ব্যাংকের প্রবলেম নয় বা ইন্ডিয়ান কান্ট্রির আমরা কোনো স্টেট নিই সেটা নয়, হিতাচি অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার এই জিনিসটা ভুল করছে। এখানে হিতাচি মেশিন কেন আপডেট করেনি, এই যে ঘটনাগুলো কিভাবে ঘটে যাচ্ছে, একের পর এক ঘটনা আটকানো যাচ্ছে না কেন? দেখুন প্রথমত ব্যাংকিং ফ্রড নিয়ে যদি বলা হয়, আমরা দেখেছি কয়েকদিন আগেই যে এটিএম মেশিন গুলোকে হ্যাক করা হয়েছিল, কিন্তু সেখানে ইন্ডিভিজুয়াল কোনো মানুষের কোনো দোষ ছিল না। কিন্তু আমাদের যদি সতর্ক হতে হয় তাহলে দেখতে হবে যে এটিএম স্কিমিং যেগুলো আরো 1 বছর আগে পর্যন্ত কলকাতায় দেখা গেছে, স্কিমার বসিয়ে নিয়ে এটিএম মেশিন গুলোর উপর থেকে এটিএম কার্ড ডিটেলস গুলোকে স্ক্যান নিয়ে নেওয়া, এবং সেইগুলো যখন ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে এবং তা বিভিন্ন জায়গা থেকে সেগুলো ইউজ হয়, ই কমার্স সাইটে ইউজ হয় এবং তারা পেমেন্ট করে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়। এটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবগুলো। আরেকটা জিনিস হচ্ছে ই কমার্স, যেটা আপনিও মেনশন করছিলেন যখন প্রতিবেদনটা শুরু হয়েছিল। তো ই কমার্স ওয়েবসাইটে আমরা যেটা মূলত করে থাকি যে আমরা নিজেদের পেমেন্ট করার সুবিধের জন্য আমরা সেভ করে রাখি আমাদের কার্ড ডিটেলস, এবং ওখানে বলা থাকে যে সিভিভিটা সেভ হয় না। কিন্তু আমি বা আপনি 100% কি শিওর যে ই কমার্স ওয়েবসাইটে যেটা আমি ইউজ করছি সেটা 100% সিকিউর এবং কোনোদিনই হ্যাক হতে পারে না?
অবশ্যই ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেমন কমপ্লায়েন্সেস হচ্ছে পিসিআই, ডিএসএস কমপ্লায়েন্স, এবং এগুলো পেমেন্ট গেটওয়ে যারা হয় তারা মেনটেন করে। কিন্তু ওয়েবসাইটে যদি একটা ই কমার্স ওয়েবসাইট আজকে ধরে রাখুন বড় বড় ই কমার্সের মতো নয়, আমি নাম নিচ্ছি না, তো তাদের কাছে যখন আমরা কিনছি বা যখন ট্রানজাকশন করছি সেখানে আমরা কার্ড ডিটেলস গুলো সেভ করে রাখাটা উচিত নয়। যদি তার ডেটাবেস হ্যাক হয় তাহলে কিন্তু কার্ড ডিটেলস গুলো সেখান থেকে চলে যাবে, এবং তার সিভিভি নাম্বার গুলো 3টে ডিজিটের সিভিভি নাম্বার হয়, সেটা গেস করে করে অনেকবার চেষ্টা করে করে ওটা কিন্তু ইজিলি করা যেতে পারে। অনেক সময় কি হয়, সিভিভি নাম্বার গুলো স্টোর হয়ে থাকে ওয়েবসাইটের মধ্যেও, যদিও বলা হয় যে সেটা স্টোর হচ্ছে না, তাতেও স্টোর হয়ে থাকে। এগুলো কিন্তু কোডারের ফল্ট। এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে এই সতর্কগুলো যদি আমরা নিই তাহলে কিন্তু অনেকটা, দেখুন আগেকার দিনের মতো জামতাড়া গ্যাং বা অন্য গ্যাংরা যেমন ফোন করে ওটিপি চায়, এই যে বিভিন্ন সোশ্যাল সাইটগুলিতে আমরা বিভিন্ন মেসেজ দেখতে পাই, কখনো কখনো মেলও আসে আমাদের কাছে যে আপনি এত টাকা জিতেছেন, এত লক্ষ টাকা, এত কোটি টাকা জিতেছেন। বিভিন্ন সোশ্যাল সাইটগুলিতে আসে যে আপনি এটা করলে এত পুরস্কার পেতে পারেন, এই টাকা পেতে পারেন। এগুলো ঠিক আর কিভাবে এসে থাকে সাধারণ মানুষের কাছে, কি করেই বা আমরা বুঝবো? হ্যাঁ, দেখুন প্রথমেই একটা জিনিস বলে রাখি, এগুলো থেকে কিন্তু মানুষ নিজে থেকেই ভুলটা করে বলেই কিন্তু মানুষের টাকা চলে যায়। মানুষ যদি নিজে সতর্ক হয় তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটা হতে পারে। কারণ হ্যাকারের কাজ হচ্ছে, যারা আনএথিক্যাল হ্যাকার তারা লিঙ্ক পাঠায়, আমরা সেই লিঙ্কটা ক্লিক করি, এবং সেখানে কিন্তু যেমন কিছুদিন আগে একটা এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝাই। কিছুদিন আগে আমি আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। কিছুদিন আগে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চেক করতে করতে দেখলাম একজন স্ট্যাটাসে দিয়েছে যে আমার সম্পর্কে আপনি কি কি জানেন। আমারই বন্ধু, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার সেভ রয়েছে, এবং আমি দেখলাম আচ্ছা, বা আমার বন্ধুকে আমি কতটা চিনি বা আমাকে বন্ধুরা কতটা চেনে, এটা দেখার জন্য আমি সেটা ফিল আপ করি। এবং সেটা ফিল আপ করার পর আমার কাছে ফিল আপ করা হয়ে গেল, তারপরে আমার কাছে একটা পুশ নোটিফিকেশন আসে, এবং সেই নোটিফিকেশনটা টিল নাও আমার কাছে এখনো পর্যন্ত আসছে, এবং সেখানে লেখা থাকছে যে you win 10,000 prize, you win 1995 ফোন পে। একদম সেই লিঙ্কটা ক্লিক করলে আমি একদম আমার সেই লিঙ্ক থেকে ফোন পে বা গুগল পেতে পৌঁছে যাচ্ছি, এবং ফোন পে বা গুগল পেতে পৌঁছে গিয়ে আমি যদি আমার যেটা আমার নাম্বার, সিক্রেট নাম্বার, সেটা যদি দিয়ে দিই, সেখানে কিন্তু সেই পেমেন্টটা হয়ে যাচ্ছে। তো সুতরাং মানুষ যদি একটু বুঝে পেমেন্ট করে তাহলে এই জিনিসটা কিন্তু হবে না। Come across another question like many cybersecurity breaches occur through vendors, and this fact is not secret to the clients even. So what are the every time you can hear about the different lot of breaches are going on, right? So it is very much important for each and every companies to adhere to certain cybersecurity plans and undergo certain VAPT testings and undergo some cybersecurity certain checklists you should have, and also go for periodical training of your employees. That is also very much important, because until your employees are knowing what kind of critical data they are handling, your whatever policies you have and whatever standards you have pasted on your wall doesn't make any sense. So how regular a company should go for a cybersecurity? It depends on the critical infrastructure they have and kind of breaches they had previously, data they are dealing with. Like if they are dealing with European data and their policies like GDPR policies and other things, it should be within 6 months they should always go on and check and do the VAPT kind of thing. So for example, certain like e-commerce website, right? Okay, so even e-commerce website is going for a VAPT testing. After 2 or 3 months, there will be a huge lot of products that are introduced in the company. Okay, so when the products are introduced in the company, there will be different lot of pages that are also introduced in the company. Right? So on the scope, previous scope where you have done the VAPT testing, it's limited to that scope only. Right. So what about the new pages that have been added in your website? If those are compromised, then it will be a problem for you. So it should be a certain, like people, I've seen companies, big companies are going for after 3 months. Okay, certain companies are going and checking it within 6 months. And there are also obviously e-commerce websites and certain big companies obviously having the cybersecurity people out there inside their own company. So what they do, those penetration testers, they always check and do the penetration testing before making it live. Like big companies like Cognizant and Wipros and TCS, they have a team of penetration testers. So they do it before they are deploying it to the clients.